তাহলে আজকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যে থাম্বনেলটা দেখলে, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আলোচনার বিষয় হচ্ছে ভারতের মৃত্তিকা। দেখো, তোমরা আগে পার্ট পার্ট করে যে ভিডিওগুলো দেখেছো, ওখানে দেখবে ভারতের প্রাকৃতিক ভূগোল একটা পার্ট করা আছে, ভারতের জলবায়ু একটা পার্ট করা আছে, ভারতের নদ নদী একটা পার্ট করা হয়েছে। তো আজকে একটা বানাচ্ছি ভারতের মৃত্তিকা। তো দেখো, ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা ক্লাস 10-এ যারা পড়ছো, সামনে যারা ইউনিট টেস্ট দেবে বা ভারতের ভূগোল যাদের জানার ইচ্ছা আছে, তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা জানতে পারবে ভারতের মৃত্তিকা সম্পর্কে। আজকের ভিডিওতে তোমাদের একটা ছোট্ট ধারণা দেবো যে গোটা ভারতবর্ষে কি ধরনের মৃত্তিকা আছে, সেই মৃত্তিকা কি করে ক্ষয় পায়, সেই মৃত্তিকা কি করে ক্ষয় নিবারণ করা যায়, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখতে থাকো। দেখো, ভারতের মৃত্তিকাকে মোটামুটি 6টা ভাগে ভাগ করা যেতে পারে। আমি 6টা ভাগে ভাগ করেছি। দেখো, এক হচ্ছে পলি মৃত্তিকা, 2 হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, 3 নম্বর হচ্ছে লোহিত মৃত্তিকা, 4 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, 5 নম্বরে মরু মৃত্তিকা, আর 6 নম্বরে পার্বত্য মৃত্তিকা। তো আমরা এক একটা মৃত্তিকা কোথায় আছে আর সেই মৃত্তিকাটা ডিটেলসে কিন্তু এবার আমরা আলোচনা করব। তো দেখো, পলি মৃত্তিকা, প্রথমে আমরা পলি মৃত্তিকাতে আসি। দেখো, ভারতবর্ষ হচ্ছে এমন একটা জায়গা, নদ নদীর দেশ, এটা তোমরা ভালো মতোই জানো। ভারতবর্ষের উত্তরে দেখো 3টে প্রধান নদী আছে। এই অঞ্চল থেকে গঙ্গা নদীটা আছে, এইরকম জায়গা থেকে সিন্ধু নদীটা আছে, আর এরকম জায়গা থেকে ব্রহ্মপুত্র নদীটা আছে। তোমরা যারা নদী সম্পর্কে ঠিকঠাক করে জানতে চাও, আগে একটা ভিডিওতে দেখবে ভারতের নদ নদী আপলোড করা আছে, তোমরা ওখান থেকে ওটা দেখে নিতে পারো। তাহলে এই যে 3টে জায়গাতে আমি মার্কিং করলাম, এই 3টে জায়গাতেই কিন্তু মেনলি পলিমৃত্তিকাটা বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এর পিছনে রিজন কি থাকতে পারে, কারণ কি থাকতে পারে? দেখো, পলিমাটি মানে কি? নদীর ডান দিকে বা দিকে পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকর বালি যে নদী বয়ে নিয়ে আসছে, সেটাই কিন্তু এই দুদিকে জমা করে কিন্তু এই পলি মৃত্তিকাটা তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে উত্তর ভারতে এই নদীগুলো আছে, আর দক্ষিণ ভারতে আরো জানো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই নদীগুলো আছে। তো উত্তর ভারতে যে নদী, মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটাই কিন্তু মেনলি পুরোপুরি পলি মৃত্তিকা দ্বারা তৈরি। বোঝা গেল? তাহলে এই পলি মৃত্তিকাতে কি কি থাকে দেখো। পলি মৃত্তিকা অনেকটা কিন্তু দোআঁশ ধরনের। দোআঁশ মানে বুঝতেই পারছো, দোআঁশ মানে কি? যেখানে কিন্তু বেলে মানে বালি, যাকে বেলে বলে বা বালি বলে, আর এদিকে বলে কাদা, এই দুটো পরিমাণ প্রায় সমান সমান থাকে। আর এই মৃত্তিকাতে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই যে 3টে উপাদান উদ্ভিদ বৃদ্ধি হওয়ার জন্য দরকার, এই 3টে উপাদান কিন্তু খুব ভালোভাবেই থাকে। যার জন্য এই পলি মৃত্তিকা কিন্তু চাষবাসের জন্য খুবই ভালো। এখানে কি কি চাষ হয় দেখো, ধান চাষ হয়, পাট চাষ হয়, গম চাষ হয়। তাহলে সব দিক থেকে কিন্তু এখানে কিন্তু চাষবাসেও কিন্তু সুবিধা থাকে। তাহলে ভারতের পলি মৃত্তিকা কোথাতে দেখতে পাওয়া যাচ্ছে? এই দিক থেকে একদম উত্তরাখণ্ডের নিচ থেকে, দেরাদুনের পাশ থেকে, এদিকে উত্তরপ্রদেশ থেকে, এদিকে বিহার ঝাড়খণ্ড থেকে, এদিকে পশ্চিমবঙ্গ, মোটামুটি এই পুরো টোটাল যে অঞ্চলটা, এই টোটাল অঞ্চলটাতেই কিন্তু আমাদের এই পলি মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তাহলে এই মৃত্তিকাতে কিসের উপাদান বেশি থাকে বললাম? এই মৃত্তিকাতে দেখো, ফসল ফলানোর জন্য যে উপাদান দরকার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এছাড়া ম্যাঙ্গানিজ, খনিজ পদার্থ, মানে একটা ফসল ফলানোর জন্য যা যা দরকার সবকিছু কিন্তু এই মৃত্তিকাতে কিন্তু ভালো পাওয়া যায়, যার জন্য এখানে কিন্তু চাষবাসটা ভালো হয়। তাহলে এটা গেল হচ্ছে আমাদের পলি মৃত্তিকা। তাহলে এবার আমরা নেক্সট আসি। নেক্সট দেখো, কৃষ্ণ মৃত্তিকা। তাহলে ভারতের সব থেকে বেশি পলি মৃত্তিকা পাওয়া যায় বলেই কিন্তু এটা কিন্তু আমি 1 নম্বর পয়েন্ট হিসেবে লিখেছি। কৃষ্ণ মৃত্তিকা দেখো ঠিক ভারতের এই যে দক্ষিণ অঞ্চলটা, এই পোর্শন গুলোতে, এই পোর্শনটাতে কিন্তু মেনলি কৃষ্ণ মৃত্তিকা থাকে। কারণ দেখো, ভারতের দক্ষিণ ভাগটা কিন্তু অনেক আগে থেকেই তৈরি, এটা কিন্তু নবীন না, এটা কিন্তু প্রাচীন। আর ব্যাসাল্ট শিলা থেকে, ব্যাসাল্ট শিলা আশা করি তোমরা চেনো, দেখবে তোমরা রেল লাইনের পাশে দিয়ে যখন যাও, রেল লাইনের পাশে যে কালো কালো পাথরগুলো থাকে, ওগুলো কিন্তু ব্যাসাল্ট শিলা। আর এই দক্ষিণ পশ্চিম ভারতে ব্যাসাল্ট শিলা বেশি থাকে। তাহলে ব্যাসাল্ট শিলা সূক্ষ্ম সূক্ষ্ম উপাদান থেকে কিন্তু এই তোমার এই কৃষ্ণ মৃত্তিকা কিন্তু তৈরি হয়। এই কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম কিন্তু কালো মাটি বা কার্পাস মৃত্তিকাও কিন্তু বলা হয়। এই কার্পাস মৃত্তিকা বলার কারণ কি? এই কারণে কার্পাস মৃত্তিকা বলার কারণ এখানে কিন্তু এই তুলো চাষটা সব থেকে বেশি ভালো হয়। ভারতে যত কার্পাস বস্ত্রবান শিল্পগুলো আছে, দেখবে পশ্চিম ভারতে গড়ে উঠেছে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে, তোমরা জানো। তাহলে এই কার্পাস বহন শিল্প কিন্তু এখানে গড়ে উঠেছে কেন? এই কালো মৃত্তিকার উপর ডিপেন্ড করে তুলো চাষটা ভালো হয়, আর এই তুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে বস্ত্রবান শিল্প গড়ে উঠেছে। তাহলে এটা গেল হচ্ছে আমার কৃষ্ণ মৃত্তিকা। এই মৃত্তিকাতেও কিন্তু মোটামুটি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম মোটামুটি ভালো থাকে। আর এটাতে যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। আর এই জৈব পদার্থের পরিমাণ বেশি থাকার জন্য কিন্তু এই ফসলটা কিন্তু চাষের জন্য উপযোগী। মানে এদিকে দেখো, পলিমাটিটাও কিন্তু চাষের জন্য উপযোগী, আর এখানে কিন্তু এই মৃত্তিকাটাও কিন্তু চাষের জন্য প্রচুর পরিমাণে উপযোগী। নেক্সট আমার 3 নম্বরে আসি, লোহিত মৃত্তিকা। দেখো, লোহিত মানে কি? লোহিত মানে কিন্তু এখানে লাল। তাহলে এই যে বাকি যে জায়গাটা দূরে অঞ্চলটা আছে, এই যে এই অঞ্চলগুলো,
এই অঞ্চলগুলোতে কিন্তু পুরোপুরি যে আমি লাল কালার করছি, এখানে কিন্তু এই লোহিত মৃত্তিকা কিন্তু মেনলি পাওয়া যায়। দেখো এই লোহিত মৃত্তিকাতে কিন্তু লোহার পরিমাণ বেশি থাকে, আর চুনের পরিমাণ থাকে না বললেই চলে। তাহলে এখানে কিসের পরিমাণ বেশি থাকে? লোহার পরিমাণ বেশি থাকে। আর এগুলো কিন্তু অতটা কিন্তু উর্বর নয়, এখানে ফসল হবে ঠিকই, কিন্তু এইখানে ঠিক এই যে দুটো মৃত্তিকা, ধরো এই যে পলি মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, এই দুটো মৃত্তিকাতে যে ধরনের ফসল ফলানো যাবে, এই মৃত্তিকাতে কিন্তু সেই ফসল মোটেও ভালো হবে না। এই মৃত্তিকা কিন্তু ততটা কিন্তু উর্বর নয়, বা সারা বছর ধরে কিন্তু এই মৃত্তিকা তত জল ধারণ ক্ষমতা না থাকার জন্য এখানে কিন্তু এত ভালো ফসল হয় না। তাহলে এটা গেল হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে দেখো ল্যাটেরাইট। ল্যাটেরাইট, এই যে ল্যাটেরাইট, এই যে ল্যাটার, এই ল্যাটার কথার মানেই কিন্তু হচ্ছে ইট। অর্থাৎ এই মাটিগুলো কিন্তু ইটের মতো শক্ত মৃত্তিকা। এই মৃত্তিকা কিন্তু সব জায়গাতে কিন্তু দেখতে পাওয়া যায় না। পশ্চিমবঙ্গের এই বাঁকুড়া বীরভূম জেলাতে কিছুটা আছে, আর এই উড়িষ্যার কিছু জায়গাতে কিন্তু এই মৃত্তিকাটা আছে। আর এক কোথায় আছে? এই পশ্চিম অঞ্চলের যে যে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা, এখানে কিছু জায়গাতে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকাটা থাকে। এই মৃত্তিকাটা এতটাই শক্ত, লোহার মতো শক্ত, মাঝে মাঝে জল যখন থাকে না, শুকনো হয়ে এগুলো কিন্তু ইটের মতো হয়ে যায়। অনেক অনেক অঞ্চল আছে যে এই মৃত্তিকাটার উপর ডিপেন্ড করে কিন্তু, মানে এই মৃত্তিকাটা নিয়ে গিয়ে অন্য জায়গাতে গিয়ে রাস্তা তৈরি করে। আজকে তোমরা যেমন দেখো বিভিন্ন জায়গাতে পিচ রাস্তা আছে, সুন্দর ঢালাই রাস্তা আছে। তো আগে এই উন্নত যখন ছিল না দেশে, তখন কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা নিয়ে গিয়ে কিন্তু সেখানে নতুন নতুন রাস্তাঘাট কিন্তু তৈরি করা হতো। তাহলে এটা গেল আমার 4 নম্বর পয়েন্ট। এরপরে যেটা আছে দেখো মরু মৃত্তিকা। মরু মানে বুঝতেই পারছো, মরু মানে কি? মরু অঞ্চলকে বোঝাবে। এই যে রাজস্থানের পোর্শনটা, মরু এলাকাটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে কিন্তু এখানে দেখো সারা বছর এখানে 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। এখানে তেমন নদ নদীও নেই। এগুলো না থাকার জন্য এখানে কিন্তু সেইভাবে কিন্তু তোমার পলি মাটির পদার্থ থাকে না, বা জৈব পদার্থ থাকে না। তাহলে এখানে কিন্তু বালির পরিমাণ বেশি, যার জন্য এখানে কিন্তু এই মরু মৃত্তিকা হচ্ছে। আর এই মৃত্তিকা কিন্তু একদম চাষের পক্ষে অনুপযোগী। এখানে এই ক্যাকটাস জাতীয় যে গাছগুলো আছে, ক্যাকটাস গাছ, এই গাছগুলো কিন্তু এখানে খুব ভালো হয়। বাকি কিন্তু অন্যান্য ফসল কিন্তু এখানে হয় না বললেই চলে। তাহলে এটা গেল আমার হচ্ছে মরু মৃত্তিকা। বাকি রইলো পার্বত্য মৃত্তিকা। এখানে প্রশ্নের মধ্যে উত্তর লুকোনো আছে পার্বত্য। পার্বত্য মানে কি? পার্বত্য অঞ্চলকে বোঝাচ্ছে। পার্বত্য অঞ্চল মানে এই যে ধরো এই দিকটাই, যে এখানে লাদাখ আছে, শ্রীনগর আছে, কাশ্মীর আছে, আর এই দার্জিলিং এর কিছু উপরের অংশ আছে, এই দিকের কিছু উপরের অংশ আছে। এইগুলোতে কিন্তু পার্বত্য মৃত্তিকা। এখানে দেখো এই মৃত্তিকা একটু শক্ত ধরনের হয়। এই মৃত্তিকাতে কিন্তু অতটা জৈব পদার্থের পরিমাণ থাকে না। আর এখানে জানো কি কি ভালো চাষ হয়? এইসব জায়গাতে পাহাড়ি অঞ্চলে কফি চাষ হয়, চা চাষ হয়, আর কিছু কিছু জায়গাতে কিন্তু ধান গম চাষ করা হচ্ছে, যেহেতু ওখানে স্থানান্তর কৃষি প্রচলিত থাকে। সেখানে কিন্তু ধান চাষ করে, কিন্তু ধানটা কিন্তু প্রধান ফসল নয়। ওখানে ওই চা, কফি, ভুট্টা এইসব বিভিন্ন জিনিস চাষ হয়। তাহলে এটা কাছে হচ্ছে আমার পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। তাহলে এবার আমি এক নজরে একটু জায়গাগুলো একটু দেখে নিই। দেখো প্রথম হচ্ছে পলি মৃত্তিকা। আমি আগেই বললাম যেখানে সব থেকে বেশি নদ নদী আছে, সেই নদ নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু পলি মৃত্তিকা। দ্বিতীয় পয়েন্ট আমি কি বললাম? কৃষ্ণ মৃত্তিকা। একদম এই দেখো পশ্চিম ভারতে যে এলাকাটা আছে, এই অঞ্চলটা। তারপর আমি তৃতীয় কি বললাম? লোহিত মৃত্তিকা, ভারতের মাঝখানে পুরো জায়গাটা, উপদ্বীপীয় অঞ্চলে। তারপর আমি কি বললাম? ল্যাটেরাইট মৃত্তিকা, উড়িষ্যার কিছু জায়গা, পশ্চিমবঙ্গের কিছু জায়গা, আর এই পশ্চিম অঞ্চলের কিছু জায়গাতে কিন্তু ল্যাটেরাইট থাকে। মরু মৃত্তিকা কোথায় বললাম? রাজস্থানের পার্শ্ববর্তী এলাকাতে হচ্ছে মরু মৃত্তিকা আছে। তারপর আমি কি বললাম? পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা কিন্তু ভারতের একদম উপরের দিকে আছে। তাহলে এই গেল হচ্ছে আমার 6 রকম মৃত্তিকা। এখান থেকে তোমাদের কি কোশ্চেন আসবে দেখো, 5 নম্বর এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে মৃত্তিকা মানে ভারতের মৃত্তিকাকে কটা ভাগে ভাগ করা যায়? যে কোনো দুটো ভাগ সম্পর্কে লেখো। এই প্রশ্নটা কিন্তু কয়েক বছর ধরে আসছে, আমি দেখতে পাচ্ছি। তখন তোমাদের এই 5টা ভাগ লিখতে হবে। এই দুটো ভাগ সম্পর্কে ডিটেলসে লিখবে। লিখে কিন্তু তোমাদের এই লোকেশনটা দিতে হবে। মানে একটা ভারতের ম্যাপ আঁকবে, একে তার মধ্যে থেকে লোকেশন দেবে। তোমরা চাইবে এই পলি মৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকা, এই দুটো পয়েন্ট কিন্তু ভালো করে লিখবে। এগুলো লেখার কারণ কি দেখো, এই বাকি যে 6টা আছে, এই 6টা সম্পর্কে তুমি যখন একটা বড় প্রশ্ন তৈরি করতে যাবে, তখন কিন্তু তুমি এই লোহিত, ল্যাটেরাইট, মরু, পার্বত্য এইগুলো সম্পর্কে কিন্তু বেশি উত্তর বড় করতে পারবে না। কিন্তু পলি মৃত্তিকা দিয়ে তুমি যখন লিখবে, বা কৃষ্ণ মৃত্তিকা যখন তুমি লিখবে, তখন কিন্তু উত্তরটা অনেকটা বড় হবে, একদম একটা 5 নম্বর পাওয়ার মতো হবে। তাহলে সবসময় চেষ্টা করবে এই দুটো পয়েন্ট করে এই ভারতের দুটো মৃত্তিকাকে ডিটেলসে বলতে। এইবার আমরা সামনের দিকে যাব, সামনের টপিকসে। তাহলে এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ। দেখো এই মৃত্তিকা ক্ষয়ের কারণ কিন্তু অনেকভাবে হতে পারে। তাহলে আমরা ভারতের যে 6 রকম মৃত্তিকা, ওগুলো আমরা আলোচনা করলাম। এবার দেখো এই মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি কি। আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। আমি কিছু প্রাকৃতিক কারণ রাখছি, আর কিছু মানুষ্য সৃষ্ট কারণ রাখছি।
দেখো, তাহলে প্রাকৃতিক কারণ কি কি হতে পারে? প্রথমেই রাখি বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত কিভাবে মৃত্তিকা ক্ষয় করতে পারে? দেখো, কোনো একটা অঞ্চলে যদি একটানা লাগাতার কিছু অনেক দিন ধরে যদি বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে পারে। কিভাবে হতে পারে? সেখানে চাদর ক্ষয় হতে পারে। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, চাদর ক্ষয় ব্যাপারটা কি? চাদর ক্ষয় মানে কি? দেখো, ধরো তোমার এই একটা এলাকা, এলাকাতে যখন বৃষ্টি হবে উপর থেকে একটা পাতলা লেয়ার, তখন কিন্তু বৃষ্টির জলের সাথে সাথে ধুয়ে সেখান থেকে চলে যাবে। ধরো তোমার বাড়িতে নতুন কোনো, তোমার বাড়িতে যে উঠোন থাকে, উঠোনে ধরো তুমি মাটি ফেললে, একটানা যখন বৃষ্টি হবে তখন দেখবে উপর থেকে কিছু মাটিটা ধুয়ে চলে গেল। এটা যখন বড় একটা এলাকার উপরে হয় তখন তাকে কিন্তু বলা হয় চাদর ক্ষয়। আর কি ক্ষয় হতে পারে? আর একটা ক্ষয় হতে পারে নালী ক্ষয়। তাহলে নালী ক্ষয়টা কি? দেখো, নালী ক্ষয় হচ্ছে কি, ধরো কোনো একটা এলাকা, সেই এলাকাতে কোথাও শক্তশিলা থাকলো, কোথাও একটু নরম শিলা থাকলো, তখন নরম শিলার জায়গাটা কি হবে? ক্ষয় পেয়ে কিন্তু মাটিটা চলে যাবে। শক্ত শিলাটা কিন্তু সেখান থেকে কিন্তু মাটিটা যাবে না। আবার যেখানে নরম থাকবে সেখানে কিন্তু ক্ষয় হয়ে চলে যাবে। তাহলে ছোট ছোট যে ড্রেনের মতো তৈরি করে মৃত্তিকা থেকে মৃত্তিকা যে ক্ষয় হয়ে যাচ্ছে, তখন তাকে কিন্তু বলা হচ্ছে নালী ক্ষয়। এগুলো আর একটু বড় হলে তখন তাকে গালি ক্ষয় বলা যেতে পারে। তাহলে এইভাবে নালী ক্ষয়, গালি ক্ষয়, এই দুটো প্রায় একই রকম। যাই হোক, তাহলে চাদর ক্ষয় আর নালী ক্ষয় এই দুটো তোমাকে মনে রাখতে হবে। আর কিভাবে ক্ষয় হতে পারে? আর একটা হচ্ছে বায়ু প্রবাহ। তোমরা যারা দেখো, প্রথম দিকে তোমরা যারা পড়েছো সেখানে জানো যে বায়ুর ক্ষয়কার্যের ফলে কি হয়, এক স্থান থেকে বায়ু ধুলো উড়িয়ে নিয়ে গিয়ে অন্যদিকে চলে যায়। তাহলে কোনো একটা ধরো মরু এলাকা, সেখানে ধরো লাগাতার ধরো বায়ু ঝড় হচ্ছে, তখন দেখা যায় এই এলাকাতে কিছু মাটি থাকলো, সেগুলো উড়িয়ে নিয়ে গিয়ে এখানে চলে গেলো। তাহলে এইভাবে কিন্তু আস্তে আস্তে বায়ু প্রবাহের দ্বারাও কিন্তু মৃত্তিকা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে যেতে পারে। তাহলে বৃষ্টিপাতের জন্য মেন ক্ষয় হচ্ছে বায়ুর জন্য। আরেকটা ক্ষয় হচ্ছে, আরেকটা কি হয়, পর্বতের ঢাল। অনেক সময় কি থাকে, পর্বতে যদি ঢাল থাকে সেখানে কিন্তু অনেক সময় ধস নামে। ধস নামার ফলে কিন্তু ধরো এই যে পাহাড়ি এলাকা থাকলো, পাহাড়ি এলাকার ঢাল বেয়ে বেয়ে মৃত্তিকাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ক্ষয় পেয়ে চলে গেল। তাহলে এইভাবে কিন্তু মৃত্তিকা ক্ষয় পেতে পারে। তাহলে বৃষ্টিপাতের জন্য ক্ষয় পেতে পারে, বায়ু প্রবাহের জন্য ক্ষয় পেতে পারে, পর্বতের ঢালের জন্য একদিক থেকে আরেক দিকে কিন্তু অভিকর্ষের টানে নিচের দিকে গিয়ে ক্ষয় করতে পারে। আর মানুষ সৃষ্ট ক্ষয়ের মধ্যে প্রধান একটা, এখানে মানুষ সৃষ্ট বলা হচ্ছে ঠিকই, অ্যাকচুয়ালি মানুষ সৃষ্টর সঙ্গে এটা কিন্তু অপ্রাকৃতিক কারণও বলতে পারো। কারণ এখানে কি শুধু মানুষই যে ভূমিকা পালন করে তা না, অন্যান্য প্রাণীরাও ভূমিকা পালন করে। যেমন ধরো অনিয়ন্ত্রিত পশুচারণ। অনিয়ন্ত্রিত পশুচারণ মানে কি? ধরো একটা খোলা জায়গাতে গরু, ছাগল, বাছুর সবসময় যদি যাতায়াত করে বা চলাফেরা করে, তাহলে সেখান থেকেও কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে পারে। আর কি হতে পারে? অবৈজ্ঞানিকভাবে চাষ। অবৈজ্ঞানিকভাবে চাষ করার ফলেও কিন্তু সেখান থেকে কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে পারে। ধরো মৃত্তিকাতে অপ্রয়োজনীয় সার ব্যবহার করলো, যেখানে যে ফসল চাষ করে সেখানে সেটা চাষ করলো না, তাহলে তার ফলেও কিন্তু সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে পারে। তাহলে এই ৩-৪টে পয়েন্ট লিখবে, তাহলে কিন্তু তোমার মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো হলো। এবার আমাদের মনে রাখতে হবে যে এই মৃত্তিকা ক্ষয় কি করে বন্ধ করা যেতে পারে, বা এই মৃত্তিকা ক্ষয় কি কি অন্যান্য প্রাণীর উপর প্রভাব পড়তে পারে, সেটা আমরা একটু সামনের দিকে আলোচনা করছি। দেখো পুরো ভিডিওটা। তাহলে এবার আমাদের আলোচনার বিষয়, এই যে মৃত্তিকাগুলো ক্ষয় হচ্ছে, এই মৃত্তিকা ক্ষয় কি করে নিবারণ করা যেতে পারে, মানে কি করে কমানো যেতে পারে। দেখো, মৃত্তিকা ক্ষয় কমাতে গেলে সবার প্রথম যেটা তোমার মনে রাখতে হবে, সেটা প্রথমেই কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। দেখো, আমি একটু আগে যখন মৃত্তিকা ক্ষয় পড়াচ্ছিলাম তখন বৃক্ষরোপণ পয়েন্টটা করিনি। মানে বৃক্ষরোপণ বলতে বৃক্ষচ্ছেদন, কোন একটা অঞ্চলে যদি কন্টিনিউ যদি সেখান থেকে যদি গাছপালাগুলো যদি কাটা হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো কোনো একটা পুকুর পাড়ে অনেক গাছপালা আছে, দেখবে পুকুর পাড়ে যদি গাছপালাগুলো কেটে ফেলা হয়, তখন কিন্তু পুকুরের সাইড গুলো কিন্তু মাটির দিকে ধসে পড়তে পারে। বা ধরো তুমি কোনো একটা দেখবে, তোমার বাড়ি যদি কোনো নদীর পার্শ্ববর্তী এলাকাতে হয়, তুমি তখন দেখবে যে যে সাইডটা থেকে নদীর পাশে যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো যদি কেটে ফেলা হয়, তখন নদীর সাইড দিয়ে কিন্তু ধস নেমে জলের মধ্যে পড়ে যেতে পারে। বা সমুদ্রের পারে যদি দীঘা বা ওইদিকে যদি তোমরা ঘুরতে যাও, দেখতে পাবে যে সমুদ্রের যে পারে গাছ থাকবে সেখানে কিন্তু চট করে মৃত্তিকা ক্ষয় হবে না, কিন্তু যেখানে সমুদ্রের পারে গাছ নেই সেখানে কিন্তু চট করে মৃত্তিকা ক্ষয় হবে। তাহলে মৃত্তিকা ক্ষয় বন্ধ করার জন্য সব থেকে বড় যেটা উপায়, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। তো বৃক্ষরোপণ কোথায় করতে হবে? দেখো, নদীর পারে ফাঁকা জায়গা থাকতে পারে, পুকুর থাকতে পারে, পুকুর পাড়, বা এই যে সমুদ্রের পাড়ে যে ফাঁকা জায়গাগুলো আছে, তাহলে এই এলাকাতে যত তুমি গাছ লাগাবে, ততই কিন্তু সেখানে কিন্তু এই মৃত্তিকা ক্ষয় কিন্তু আস্তে আস্তে কমবে। তারপরে দ্বিতীয় একটা কি,
বৈজ্ঞানিক ভাবে চাষ করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে। দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি যদি চাষ করো, এই বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি যদি চাষ করো, তাহলে সেই এলাকাতে কিন্তু চট করে কিন্তু জমির মৃত্তিকাটা ক্ষয় হবে না। তারপর আর কি হতে পারে? আরেকটা হতে পারে, দেখো, ফালি চাষ। আচ্ছা, দেখবে ফালি চাষ আছে, গালি চাষ আছে, নালি চাষ আছে, এরকম অনেক ধরনের চাষ আছে। এই চাষগুলো প্রায় একই রকম। এই চাষগুলো কিরকম দেখো, ধরো কোনো একটা অঞ্চলে পাহাড়ে হয়তো ঢালটা একটু কম আছে, তাহলে সেখানে যদি অনেক গাছপালা লাগানো হয়, তাহলে এই যে ঢালে যে ক্ষয়টা হতো, তাহলে সেই ক্ষয়টা কিন্তু হবে না। ধরো একটা ফাঁকা পাহাড় এলাকা এইভাবে ঢাল আছে, তাহলে এখান থেকে কিন্তু আস্তে আস্তে মৃত্তিকা ক্ষয় হবে। কিন্তু এই ঢাল বরাবর যদি কিছু যদি গাছপালা থাকে, দেখো, এই ঢাল বরাবর কিছু যদি গাছপালা থাকে, তাহলে তখন কিন্তু এখান থেকে কিন্তু এই ক্ষয়টা কিন্তু হবে না। আচ্ছা দেখো, তাহলে আমাদের এরপর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। তাহলে সমোন্নতি রেখা বরাবর চাষ তার মানে কি? সমোন্নতি রেখা বরাবর চাষ মানে, দেখো, সমোন্নতি রেখা কাকে বলে এটা আগে তোমাকে জানতে হবে। দেখো, ভূপৃষ্ঠের যে উচ্চতাগুলো প্রায় সমান সেই স্থানে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করে তাকে সমোন্নতি রেখা বলে। ধরো তুমি একটা এলাকা গেলে, সেখানে এখানে হচ্ছে 10 মিটার জায়গা, এখানে হয়তো 10 মিটার উঁচু, এটা 10 মিটার উঁচু, এটা 10 মিটার উঁচু, তাহলে এই এলাকাগুলো যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হবে, তাহলে এটা একটা কি হচ্ছে, একটা হচ্ছে সমোন্নতি রেখা। দেখবে তোমাদের যেমন সমচাপ রেখা হয়, তেমনি ঠিক সমোন্নতি রেখা হয়, মানে ভূপৃষ্ঠের উচ্চতাগুলো সমান। তাহলে সেই অঞ্চলগুলোতে কি করা যেতে পারে? ধরো পাহাড়ি অঞ্চল, এই বরাবর দেখা একটা ঢাল সমোন্নতি, মানে দেখা হলো এখানে সব উচ্চতা একই রকম, এই এলাকাগুলো সব উচ্চতা একরকম, তাহলে কি হবে? এই অঞ্চলে কিছু চাষ করা যেতে পারে, এই অঞ্চলে কিছু চাষ করা যেতে পারে। তোমরা দেখবে এইসব অঞ্চলগুলো, যদি তুমি দার্জিলিং এ যাও বা জলপাইগুড়ি যাও বা শিলিগুড়ি যাও, পার্বত্য এলাকাতে দেখবে যখন তুমি সমভূমি থেকে পাহাড়ের দিকে উঠবে, দেখবে এইভাবে চা গাছগুলো কিন্তু লাগানো থাকে অনেক সময়, বা অন্য অন্য অনেক সময় কিন্তু এইভাবে বাদ দিয়ে কিন্তু ধান চাষ করা হয়। তাহলে এই সমোন্নতি রেখা বরাবর যদি চাষ করা হয়, তাহলে পাহাড়টা ধরো এইভাবে ছিল, ঢালটা কিন্তু পাহাড় অ্যাকচুয়ালি এইভাবে, আর সেখানে কিন্তু এইভাবে সমোন্নতি বরাবর কিন্তু চাষ করা হয়। এর ফলে কি হচ্ছে, এই যে ঢালটা, এই ঢালটা হয়তো ক্ষয় পেয়ে যেত মৃত্তিকা, কিন্তু এইভাবে চাষ করার জন্য কিন্তু ক্ষয় পায়নি। তাহলে এইভাবে কিন্তু আমাদের মৃত্তিকা ক্ষয় কিন্তু বন্ধ করা যেতে পারে। তারপর আরেকটা হচ্ছে, সব থেকে বড় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঝুম চাষ বন্ধ করতে হবে। দেখো, আগের গুলো ছিল হচ্ছে চালু করতে হবে, আর এটা হচ্ছে বন্ধ করতে হবে। ঝুম চাষ কি জানো? পাহাড়ি অঞ্চলে কি হয়, পাহাড়ি অঞ্চলে কিন্তু সেইভাবে কিন্তু জমি জমা থাকে না। ধরো যে পাহাড়ি এলাকাগুলো থাকে, এই পাহাড়ি এলাকাতে কিন্তু তেমন চাষ করার জন্য জমি থাকে না। আর এই এলাকাতে আগেকার দিনে একটু আদিবাসী সম্প্রদায়ের লোক যারা আছে তারা বাস করতো। তো এখানে কি হতো, এই যে বন জঙ্গল থাকে, ধরো এখানে কিছু বন জঙ্গল থাকলো, সেই বন জঙ্গলগুলো পোড়ানো হতো। তাহলে এই বন জঙ্গলগুলো যদি পোড়ানো হয়, তাহলে এই পোড়ানোর পরে যে গাছপালাগুলো থেকে যে ছাই তৈরি হচ্ছে, সেই ছাইগুলো কিন্তু এখানে কিন্তু নিচে জমা হতো। তারপরে ধরো কোনো কারণে বর্ষাকালে বৃষ্টি হলো, এখানে এই যে ছায়ে যে একটা প্রলেপ পড়লো, তারপরে বর্ষার জল পড়লো, তাহলে এখানে কিন্তু কিছু ধান বা কিছু চা বা কিছু অন্যান্য ফসল কিন্তু ভুট্টা চাষ করে এই সম্প্রদায়ের মানুষরা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে বা খেয়ে থাকে। এবার এই ঝুম চাষে কি হয়, এই যে জমিটা নষ্ট হলো, বা প্রথমে বন জঙ্গল পুড়িয়ে জমিটা তৈরি করলো, একবার দুবার চাষ করলো, আর এতে 2 থেকে 3 বারের বেশি চাষ করা যায় না। তাহলে 2 থেকে 3 বার চাষ করা হলো। চাষ করার পরে এটা কিন্তু এই জমিটা পতিত জমি, এটা ফেলে দিয়ে দেখা হলো আবার একটা এলাকাতে গিয়ে আবার কিছু এলাকাতে সেখানে বন জঙ্গল পোড়ালো, আবার সেখানে 2 থেকে 3 বছর চাষ করলো। আবার আর একটা জায়গাতে গেল, যে সেখানেও কিন্তু আবার 2 থেকে 3 বছর জমি তৈরি করলো, চাষ করলো। এইভাবে এক এক জায়গাতে বন জঙ্গল পুড়িয়ে চাষ করা হয়। তাহলে এর ফলে কিন্তু এই মৃত্তিকা কিন্তু ক্ষয় হয়। তাহলে এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস, তাহলে এটাও কিন্তু আস্তে আস্তে বন্ধ করতে হবে। তাহলে মৃত্তিকা ক্ষয় নিবারণের যে মেন মেন পয়েন্ট গুলো বললাম, বৃক্ষ রোপণ করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতে হবে, ফলি চাষ, গালি চাষ, নালি চাষ করতে হবে, সমোন্নতি রেখা বরাবর চাষ করতে হবে, আর ঝুম চাষ হচ্ছে বন্ধ করতে হবে। দেখো, তাহলে এখানে আমাদের মোটামুটি ভারতের মৃত্তিকার ভাগ আমি প্রথমে বললাম, তারপরে ভারতের মৃত্তিকাগুলো তো কেন ক্ষয় হচ্ছে সেগুলো বোঝালাম, তারপরে এই যে মৃত্তিকাগুলো কি করে ক্ষয় নিবারণ, মানে ক্ষয় নিবারণ করা যায় বা বন্ধ করা যায় সেগুলো বোঝালাম। তাহলে দেখো, এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে প্রথমে একটা, যে ভারতের মৃত্তিকা বলয়গুলোকে ভাগ করো, সেখান থেকে যে কোনো দুটো ভাগ সম্পর্কে লেখো। তারপরে 3 নম্বরে একটা কোশ্চেন আসতে পারে, যে ভারতের যে মৃত্তিকাগুলো আছে সেই মৃত্তিকা কেন ক্ষয় হচ্ছে। তারপর আরেকটা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, যে ভারতের এই যে মৃত্তিকাগুলো আছে, মৃত্তিকা ক্ষয় কি করে বন্ধ করা যেতে পারে। তাহলে এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা প্রথম যারা দেখছো তাদেরকে বলছি, অনেকে তো ধরো এই ভিডিও তোমাদের কাছে প্রথম দেখছো, তাদেরকে বললাম এর আগেও কিন্তু 3-4টে ভিডিও তৈরি করা হয়েছে, 4টে না 5টা ভিডিও তৈরি করা হয়েছে, ওই 5-6টা ভিডিও কিন্তু তোমরা দেখে নেবে। তাহলে ওখানে ভারতের ভূগোল ডিটেলস আছে। আর একটা কথা বলি, তোমাদের যদি আরো কিছু ডিটেলস আলোচনা থাকে, দেখো এই ভিডিওটা কিন্তু অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে, এই ফালি চাষ, নালি চাষ, গালি চাষ এইগুলো আরো ডিটেলসে বোঝানো সম্ভব।
বা সমোন্নতি রেখা চাষ, এটা আরো ডিটেলসে বোঝানো সম্ভব। যা মৃত্তিকা বলয় আমি যে 5টা 6টা ভাগ করলাম, 6টা ভাগ করলাম, ওই 6টা ভাগের ভেতরে কিন্তু ঢোকা সম্ভব। এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা যদি একটু কমেন্ট করো যে যে প্রশ্নগুলো দরকার, ধরো তোমরা বললে যে যে প্রশ্নগুলো 2 নম্বর আসবে সেগুলো একটা লিস্ট তৈরি করে ভিডিও বানালাম, যেগুলো 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো লিস্ট তৈরি করে বানালাম। তো তোমরা যদি বলো যে তোমাদের এই জিনিসগুলো দরকার, তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লিস্ট বানিয়ে তাহলে এই ভিডিওগুলো আলোচনা করব। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু এই জাতীয় ভিডিও আরো বানাবো। আর একটা মেন কথা, যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, মানে এই পড়াগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে তারা দেখতে পারে, মানে যেটাকে আমি বলছি শেয়ার করবে আর কি, তাদেরকে ছড়াবে। তো তাদের যদি ভালো লাগে তারা আরেকজনকে ছড়াবে, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও বানাতে কিন্তু আমাদেরকে ভালো লাগবে। লাইক তো অবশ্যই করবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো, তারা যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।